হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি নতুন মানহুয়া যার নাম ক্রনিকলস অব দ্য লেজি সভরেন। এই গল্পের এক মেইন ক্যারেক্টার, সে দিন-রাত ২৪ ঘন্টা ঘুমাত। তার বাবা ভাই অনেক রাগারাগি করে তাকে ঘর থেকে বের করে স্কুলে নিয়ে যায়, আর পথেই একটা দুর্ঘটনা হয়ে সেখানেই মেইন ক্যারেক্টার একজন থুয়ে যাওয়া শক্তি পায়, সেই গল্পের একজন মাস্টার হয়ে ওঠে। এইটাই ছিল এই গল্পের ইন্ট্রো। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীকে, যাকে সবাই দ্য ভেনারেবল মুসান বা জীবন্ত বুদ্ধ নামে চেনে। তিনি শান্ত ও গম্ভীর গলায় তার সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, তুমি কি আমার কাছে ইয়োনহো উই সম্পর্কে জানতে এসেছ? উত্তরে তার সামনে থাকা লোকটি বিনীতভাবে মাথা নিচু করে জানাল, হ্যাঁ, আমি আসলে তার গৌরবময় ইতিহাসের সব তথ্য ও রেকর্ড সংগ্রহ করছি। মুসান সাহেব মৃদু হাসলেন। ইয়োনহো উইয়ের নাম শুনেই যেন তার মুখে ভক্তি ফুটে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে প্রশান্ত মনে বলতে শুরু করলেন, ইয়োনহো উই, তিনি ছিলেন এক উজ্জ্বল সম্রাট। ভগবান বুদ্ধ নিজে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সব আত্মাকে মুক্তির পথ দেখাতে। তিনি অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন। সন্ন্যাসীর কথা বলার সময় তার পরনের কাপড় বাতাসে পতপত করে উঠছে, যেন এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। তথ্য সংগ্রহকারী ব্যক্তিটি মুগ্ধ হয়ে সব শুনলেন। তিনি আবার প্রশ্ন করলেন, আমি বুঝতে পারছি, আপনি কি দয়া করে তার প্রতিদিনের সাধারণ জীবনযাপন সম্পর্কে আমাকে আরও কিছু বলবেন? সন্ন্যাসী মুসান যখনই তার প্রতিদিনের জীবনের কথা ভাবলেন, হঠাৎ তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তিনি আতঙ্কে চিৎকার করে বলে উঠলেন, উফ, বাদ দাও তো ওসব, আমি আর এই আজেবাজে কথা সহ্য করতে পারছি না। দৃশ্যের পট পরিবর্তন হয়। আমরা এখন চলে এসেছি হেবেই পেং ক্ল্যানে। সেখানে দেখা যায় বিশাল শক্তিশালী এক ব্যক্তি, নাম তার দোগিউক পেং, যিনি এই ক্ল্যানের অবসরপ্রাপ্ত নেতা। তিনি রাগে ফেটে পড়ে হাতের কাছে থাকা জিনিসপত্র ছুঁড়ে মারছেন আর চিৎকার করছেন, কি বললে? ইয়োনহো উই? তুমি কি সত্যিই ইয়োনহো উইয়ের নাম বললে? তার চেহারায় চরম বিরক্তি এবং রাগ। সে রাগে কাঁপতে কাঁপতে বলছে, কি কুফারে বাবা, আমার কপালটাই খারাপ। এই যাযাবর লোকটার মুখ থেকে শেষ পর্যন্ত এই নামটা শুনতে হলো। বেচারা ইতিহাসবিদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধু ভাবছেন, কি? আসলে আমরা যার কথা বলছি সেই ইয়োনহো উই ছিলেন দ্য রেডিয়েন্ট সভারেন, বা এক উজ্জ্বল সম্রাট, যার বীরত্বের কাহিনী ক্রনিকলস অব দ্য লেজি সভারেনে লিপিবদ্ধ আছে। তিনি ছিলেন এক কিংবদন্তি পুরুষ, যিনি বিশৃঙ্খলার যুগের অবসান ঘটিয়েছিলেন। সারা দেশে তার পরিচিতি ছিল একজন মহৎ, পরোপকারী এবং বীর যোদ্ধা হিসেবে। কেউ কেউ তো তাকে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ বীর হিসেবেও মান্য করেন। কিন্তু আমাদের এই ইতিহাসবিদের মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি তিনি এতই মহান হন, তাহলে কেন কেউ আমাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাইছে না? একজন ইতিহাসবিদ হিসেবে সত্য উদ্ঘাটন করা এবং ইতিহাসের লুকানো দিকগুলো লিপিবদ্ধ করা তার দায়িত্ব। অবশেষে তিনি মনে মনে ভাবছেন, আজ হয়তো জানা যাবে কেন সবাই ইয়োনহো উইয়ের নাম শুনলে এমন অদ্ভুত আচরণ করে। পরের দৃশ্যে আমরা দেখি এক হাসিখুশি বৃদ্ধকে, যিনি ভিক্ষুক সম্প্রদায়ের বা বেগার্স সেক্টের অবসরপ্রাপ্ত নেতা। নাম তার এনলাইটেন্ড বেগার অফ লাইট। তিনি হো হো করে হাসছেন আর ইতিহাসবিদকে বলছেন, আহ হা হা হা, তার মানে তোমাকে শাওলিন মন্দির আর হোবেই পেং ক্ল্যান থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে? ইতিহাসবিদ কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করে স্বীকার করলেন, হ্যাঁ, আমি আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সব জায়গার মানুষের প্রতিক্রিয়া একই। তার কথা শুনে বৃদ্ধ ভিক্ষুক নেতা এক রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করলেন, হবে নাই বা কেন? যখনই তুমি রেডিয়েন্ট সাভারিনের প্রসঙ্গ তুলবে, এমন হওয়াটাই তো স্বাভাবিক। ভিক্ষুক নেতার এই কথা শুনে ইতিহাসবিদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ভিক্ষুকের সেই অভিজ্ঞ নেতা রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করলেন, ইয়োনহো উইর মতো মানুষকে বর্ণনা করার জন্য খুব সহজ একটা শব্দ আছে। এরপর আমরা ফিরে যাই আজ থেকে ১০০ বছর আগের অতীতে, গুয়াংডং উই ক্ল্যানের বাড়িতে। আসলে এই লোকটা ছিল আস্ত একটা কুঁড়ে বা অকর্মার্থারী। সেখানে আমরা দেখতে পাই ১২ বছর বয়সী ছোট ইয়োনহো উইকে। সে আয়েশ করে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর পা নাচাচ্ছে। তার মনে এক বিশাল স্বপ্ন, সে হবে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টিস্ট। জন্ম থেকেই সে যোদ্ধা পরিবারের সন্তান, তাই বীরত্বের নীতি আর মার্শাল আর্টের নিয়মকানুন তার রক্তে মিশে আছে। ইয়োনহো জানত তার এই আকাশছোঁয়া স্বপ্ন সত্যি করার সবচেয়ে দ্রুত পথ কী, আর সেই পথটি হল অবিরাম পরিশ্রম বা কঠোর সাধনা। সে নিজেও বেশ ভাব নিয়ে ভাবত, হ্যাঁ, প্রতিভা আর দক্ষতা দিয়ে কিছুই হবে না যদি না কঠোর পরিশ্রম করা হয়। পরিশ্রম ছাড়া জীবনে কিছুই অর্জন করা সম্ভব নয়। কিন্তু এই বিশাল উচ্চাকাঙ্ক্ষী আর দৃঢ়প্রতিজ্ঞ ছেলেটির একটা ছোট্ট সমস্যা ছিল। সমস্যাটা শুনতে খুব সাধারণ মনে হলেও ইয়োনহোর জন্য এটা ছিল পাহাড় সমবাধা। সহজ কথায় বলতে গেলে, কোনো কাজ শুরু করার জন্য দিনের সময়টা তার কাছে সবসময় খুব দেরি মনে হতো। তার কাছে মনে হতো, দিন তো শেষই হয়ে এলো, এখন আর নতুন করে কি শুরু করব? এই আলস্যির কারণেই মূলত তার বীর হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার নিজের স্বভাব।
ইয়োনহো উই বিছানায় এপাশোপাশ করছে আর নিজের মনেই আক্ষেপ করে বলছে, আহারে, আজকের দিনটাতেই তো আমার বিশ্বের শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্ট হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল, কিন্তু পরক্ষণেই সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সে হাই তুলতে তুলতে ভাবছে, যাই হোক, আজ বরং এক ঘুম দিয়ে দিই, কাল থেকে একদম পাক্কা শুরু করব। ঠিক তখনই ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল, ধূপ ধূপ ধূপ। ঘরে ঢুকেই একজন রাগী গলায় চিৎকার করে উঠলেন, এই ছেলে, ওঠ! তোকে বলেছি না উঠে দাঁড়াতে। ইয়োনহো চোখ পিটপিট করে তাকিয়ে দেখল, তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং গুয়াংডং উই ক্ল্যানের প্রধান এবং দ্য রাইচাস সোর্ড নামে পরিচিত তার বাবা, জোংহান উই। জোংহান উই বেশ কড়া গলায় ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই কি জানিস সূর্য এখন ডুবছে? ইয়োনহো খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি দেখেছি। বাবা আরও রেগে গিয়ে বললেন, তার মানে তুই দেখেছিস, তবুও তুই এখনও বিছানায় পড়ে আছিস? ছেলের উত্তর যেন আরও অদ্ভুত, তা তো থাকবই, কারণ সূর্য যে ডুবছে। জোংহান উই এবার ছেলের দিকে তেড়ে এসে বললেন, তোর কি কোনো ধারণা আছে তুই কতদিন ধরে এই ঘরের মধ্যে নিজেকে বন্দী করে রেখেছিস? ইয়োনহো একটু মাথা চুলকে ভাবার ভান করে বলল, হবে হয়তো 2 বা 3 দিন, মানে আমার মনে হয় 2 দিন হয়েছে। বাবার মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। তিনি চিৎকার করে বলে উঠলেন, আজ 4 দিন হল রে অলসের ধাড়ি, তুই টানা 4টে দিন এই ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুধু গড়াগড়ি খাচ্ছিস। এত ঘুমানোর পর কি তোর পিঠে ব্যথা করে না? তিনি বিরক্ত হয়ে আরও বললেন, আরে একটা ভাল্লুকও তো মাঝে মাঝে গা ঝাড়া দেওয়ার জন্য বা পিঠের ঘাম শুকোনোর জন্য ঘুম থেকে ওঠে, আর তুই তো তার চেয়েও অধম। বাবার বকুনি খেয়ে ইয়োনহো একদমই ঘাবড়াল না, উল্টো দাঁত বের করে হেসেই দিল। সে বেশ মজা করে বলল, ঠিক ধরেছেন বাবা, সেই কারণেই তো আমি কয়েকবার ঘুম থেকে উঠে পিঠ বদলানোর জন্য এপাশোপাশ করেছি। ছেলের এমন অদ্ভুত যুক্তি শুনে বাবা রাগে গড়গড় করতে শুরু করলেন। তখনই ইয়োনহো মুখটা কাঁচুমাচু করে বোঝানোর চেষ্টা করল, আসলে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কি করব বলুন, যখনই ঘুম থেকে উঠলাম দেখি সূর্য ডুবে যাচ্ছে, আর নিয়ম হলো সূর্য ডুবলে সবার ঘুমানোর প্রস্তুতি নেওয়া উচিত, তাই ভাবলাম কাল খুব সকালে উঠে একদম কড়া ট্রেনিং শুরু করে দেব। ছেলের মুখে এমন তর্পানো উত্তর শুনে বাবা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, হতভাগা ছেলে, আজ তোর এই অলসতা আমি চিরতরে শেষ করে দেব। এরপর শুরু হলো ধস্তাধস্তি। জোংহান উই ছেলেকে বিছানা থেকে আছাড় মেরে নিচে ফেলে দিলেন। তিনি ঠিক করলেন, আজ ছেলের শুধু অলসতাই নয়, তার এই মেজাজও তিনি ঠিক করবেন। গুয়াংডং উইক্ল্যানের বাড়ি থেকে চিৎকার আর আসবাবপত্র ভাঙার আওয়াজ আসতে লাগল। এইভাবে ইয়োনহোর আরও একটা দিন শেষ হয়ে এলো। পরের দৃশ্যে আমরা দেখি ক্ল্যানের অফিসের ভেতর জোংহান উই বিষণ্ণ মনে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন ক্ল্যানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জো বাং করুণ সুরে জিজ্ঞেস করলেন, কর্তা, মাস্টার ইয়োনহো কি আপনাকে আবারও ঝামেলায় ফেললে? জোংহান উই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উফ, আর বলো না, সে ছাড়া আর কেউ আমাকে এত মাথা ব্যথা দেয় না। বাং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আশা করি সে দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু জোংহান উই নিজেকেই দোষ দিতে শুরু করলেন। তিনি বিড়বিড় করে বললেন, সবই আমার দোষ। জানা যায়, ইয়োনহোর বয়স যখন মাত্র 2 বছর, তখনই জোংহান উই মার্শাল আর্টের এক দীর্ঘ যাত্রায় পরিবার ছেড়ে চলে যান। তিনি ভেবেছিলেন এই সফর বড়জোর 2 বছর সময় নেবে, কিন্তু তার সেই ভুল সিদ্ধান্তে হয়তো ছোট ছেলেটি বড় হওয়ার সময় বাবাকে পাশে পায়নি, যার প্রভাব এখন তার চোখের সামনে। জোংহান উইয়ের সেই 2 বছরের সফর কেন 8 বছর দীর্ঘ হল, তার পেছনে ছিল একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘ 8 বছর পর যখন তিনি অবশেষে ঘরে ফিরলেন, তখন তিনি রাইচাস সোর্ড বা ন্যায়পরায়ণ তলোয়ারধারী হিসেবে এক সম্মানজনক উপাধি অর্জন করেছেন ঠিকই, কিন্তু বিনিময়ে হারিয়েছেন তার চেয়েও অনেক বেশি কিছু। তিনি দেখলেন তার সেই শান্তশিষ্ট নম্র স্ত্রী এখন এক ভয়ঙ্কর বাঘিনীর মতো রাগী হয়ে উঠেছেন, আর তার সেই আদরের ছোট ছেলে ইয়োনহো উই, সে হয়ে উঠেছে এক চরম অলস আর কুড়ে, যাকে চোখে দেখাই এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। হতাশায় যখন জোংহান উই দীর্ঘশ্বাস ফেলছেন, তখন বাং তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না কর্তা, সবকিছুরই একটা উপায় আছে। জোংহান উই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেমন উপায়? বাং রহস্যময় হাসি দিয়ে মনে করিয়ে দিলেন, আপনি কি ভুলে গেছেন সে খুব শীঘ্রই বাড়ি ফিরছে? এক মুহূর্তের জন্য জোংহান উই থমকে গেলেন, তারপর তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলে উঠলেন, আরে ঠিক তো, একাডেমিতে 3 বছর কাটিয়ে সে অবশেষে বাড়ি ফিরছে। তিনি স্বস্তির হাসি হেসে বললেন, সে নিশ্চয়ই জানবে এখন কি করতে হবে, কারণ সেই একমাত্র ব্যক্তি যাকে ইয়োনহো জমের মতো ভয় পায়। ঠিক সেই মুহূর্তে নিজের ঘরে শুয়ে থাকা ইয়োনহো যেন দেওয়ালের ওপাশ থেকেই অশুভ কিছুর আভাস পেল। ঠিক সেই মুহূর্তে নিজের ঘরে শুয়ে থাকা ইয়োনহো উই হঠাৎ ভয়ে শিউরে উঠল। সে অবাক হয়ে ভাবছে, কি ব্যাপার, হঠাৎ করে আমার শরীরে এমন প্রাপণী দিচ্ছে কেন? মনে হচ্ছে খুব অশুভ কিছু ঘটতে চলেছে। ইয়োনহোর সেই ভয়ের কারণ শেষ পর্যন্ত সামনে এলো। সানহো উই বাড়ি ফিরেছে। সে গুয়াংডং উই ক্ল্যানের বড় ছেলে এবং ইয়োনহোর বড় ভাই। ঘরে ঢুকেই বিছানায় পড়ে থাকা ইয়োনহোকে দেখে সানহো গম্ভীর গলায় প্রশ্ন করল, সানহো, তুই ঠিক কতক্ষণ ধরে ঘুমাচ্ছিস? ইয়োনহো তো ভয়ে তোতলামি শুরু করে দিয়েছে। তুমি কখন ফিরলে? কিন্তু সানহো ছাড়ার পাত্র নয়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, আমি তোকে একটা প্রশ্ন করেছি।
বিপদে পড়ে ইয়োনহো এবার মিথ্যার আশ্রয় নিতে শুরু করল। সে হাত পা নেড়ে বলতে লাগল, সানহো, তুমি যা দেখছো আসলে তা নয়, আমি সত্যি বলছি। আজ খুব ভোরে উঠে আমি অনেক ট্রেনিং করেছি। সেই কঠিন ট্রেনিং করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলেই একটু ঘুমিয়ে নিয়েছি। প্লিজ আমার কথা বিশ্বাস করো। মনে মনে সে ভাবছে, সর্বনাশ, লোকটা কখন ফিরল। সানহো এক মুহূর্ত ভেবে একটু বাঁকা হেসে বলল, ও, তার মানে তুই ট্রেনিং করছিলি? ইয়োনহো বাঁচার আশায় জোরে জোরে মাথা নেড়ে সাঁই দিল, হ্যাঁ, একদম। তখনই সানহো তাকে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে ঘরের একটি মোমবাতি দেখিয়ে বলল, ঠিক আছে, তাহলে তোর প্র্যাকটিস করা সেই মুভটা ব্যবহার করে এই মোমবাতিটাকে ঠিক মাঝখান থেকে দুভাগ করে দেখা। ইয়োনহোর তো আকাশ থেকে পড়ার অবস্থা। কি? সানহো অবিচল গলায় বলল, এই ৩ বছরে তুই কতটা উন্নতি করেছিস সেটা আমি দেখতে চাই। কি হলো, শুধু দাঁড়িয়ে থাকবি নাকি শুরু করবি? ইয়োনহো এবার আমতা আমতা করে অজুহাত দিতে শুরু করল, মানে ঘরের ভেতরে তলোয়ার চালানো তো ঠিক না, এটা বেশ বিপজ্জনক। কিন্তু সানহো দম্বার পাত্র নয়। সে সাফ জানিয়ে দিল, যা হবে তার দায়ভার আমার, তুই তোর রণকৌশল দেখানো শুরু কর। ইয়োনহো হঠাৎ বেশ সিরিয়াস হওয়ার ভান করল। সে তার তলোয়ার দিয়ে বাতাসে একটা জোরদার ঘাই মারল, ফুইপ। এরপর খুব জোরে একটা পা ফেলে তলোয়ার দিয়ে সপাটে আঘাত করার ভঙ্গি করল, স্ল্যাশ। সে তার মুভটার নাম দিল হেভেন বাউন্ড ড্র্যাগন স্ট্রাইক, বা স্বর্গের ড্র্যাগন আঘাত। বাতাসে তলোয়ারটা শোঁ শোঁ করে ঘুরে এলো, যেন এক্ষুনি বড় কিছু ঘটে যাবে। সুইশ! চারদিকে একটা অদ্ভুত আভা ছড়িয়ে পড়ল। কিন্তু এত কিছু করার পরেও ইয়োনহো বুঝতে পারল তার এই লোক দেখানো কৌশল বড় ভাইয়ের চোখে ধুলো দেওয়ার জন্য যথেষ্ট নয়। তলোয়ার চালিয়েই সে ভয়ে কুঁকড়ে গেল এবং মনে মনে বলে উঠল, গেল রে, আমি এবার বড়সড় বিপদে পড়ে গেলাম। ইয়োনহোর ব্যর্থ প্রচেষ্টা দেখে সানহো ভীষণ বিরক্ত হল। সে হতাশ হয়ে বলল, ৩টি বছর কেটে গেল। এই দীর্ঘ সময় একটা তলোয়ার চালনার সম্পূর্ণ নতুন কৌশল শেখার জন্য বা নিজের দক্ষতাকে অনেক উন্নত করার জন্য যথেষ্ট ছিল। সে বড় ভাইয়ের মতো শাসন করে ইয়োনহোকে বলল, কিন্তু তুই যেভাবেই হোক ৩ বছর আগে যেমন ছিলি এখন তার চেয়েও খারাপ হয়ে গেছিস। বড় ভাইয়ের এই কঠিন তিরস্কার ইয়োনহোর একদম সহ্য হচ্ছে না। সে মনে মনে ভাবছে, উফ, আমার তো শরীর খারাপ লাগছে, এই ঘটনার পর নির্ঘাত আমার বদহজম হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি বড় ছেলে সানহো তার বাবা জংহান উইয়ের সাথে কথা বলছেন। বাবা জংহান পরম স্নেহে জিজ্ঞেস করলেন, একাডেমি তোমার কেমন লাগছে, সব ঠিকঠাক তো? সানহো শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে। বাবা আবারও জানতে চাইলেন সেখানে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সানহো বেশ পরিপক্কতার সাথে উত্তর দিল, কষ্ট না থাকলে তো সেটাকে প্রকৃত প্রশিক্ষণ বলা যায় না, এগুলো কেবলই কিছু চ্যালেঞ্জ যা আমাকে জয় করতে শিখতে হবে। ছেলের মুখে এমন বুদ্ধিদীপ্ত কথা শুনে জংহান মুগ্ধ হলেন। তিনি মাথা নেড়ে সাই দিয়ে বললেন, কতটা বড় হয়ে গেছ তুমি। আমি যখন বাড়িতে ছিলাম না তখন নিশ্চয়ই তোমাকে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। সানহো বিনীতভাবে জানালো যে তার কষ্ট বাবার সেই দীর্ঘ সফরের কষ্টের তুলনায় কিছুই নয়। সন্তুষ্ট হয়ে বাবা জিজ্ঞেস করলেন, খুব ভালো, তোমার জন্য কি আমি কিছু করতে পারি? সানহো গম্ভীর হয়ে বলল, আসলে বাবা, হ্যাঁ, একটি বিষয় আছে। যখন জংহান জানতে চাইলেন বিষয়টি কি, সানহো সরাসরি বলল, বিষয়টি ইয়োনহোকে নিয়ে। বড় ভাই সানহোর হঠাৎ গম্ভীর হয়ে ইয়োনহোর নাম নেওয়ায় বাবা জংহান কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়োনহোর ব্যাপারে কি হয়েছে? নিজের ঘরে থাকা ইয়োনহো যেন দেওয়ালের ওপার থেকেই অশুভ কিছুর আভাস পেল। সে মনে মনে ভয়ে কুকড়ে গিয়ে ভাবল, আমি আবার কি করলাম? সানহো সোজা বাবার চোখের দিকে তাকিয়ে নিজের প্রস্তাবটি দিল, আমি ইয়োনহোকে আমার সাথে একাডেমিতে নিয়ে যেতে চাই। এই একটি সিদ্ধান্তই যেন সব কিছু ওলটকালট করে দিল। আর ঠিক এভাবেই শুরু হয়েছিল সেই ঘটনাপ্রবাহ যার কারণে আজ ভ্যানারেবল মুসান বা ডোগিউক পেংজার মতো বড় বড় যোদ্ধারা ইয়োনহো উইয়ের নাম শুনলেই রাগে দাঁত কিড়মিড় করেন। সেই সময় দাঁড়িয়ে কেউ কল্পনাও করতে পারেননি যে বিছানায় গড়াগড়ি করা এই চরম অলস ছেলেটি একদিন বিশ্ব সেরা মার্শাল আর্ট মাস্টার হয়ে উঠবে। সে এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে তার ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। গল্পের শেষে আমরা দেখি একাডেমির সেই কঠিন প্রশিক্ষণের চাপে ইয়োনহো তার বড় ভাইয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। সে করুণ সুরে কাকুতি মিনতি করে বলছে, সানহো, দয়া করে আমরা কি একটু বিরতি নিতে পারি? কিন্তু ইয়োনহোর এই অলস জীবনের অবসান আর বীরত্বের শুরুটা ঠিক এমনই নাটকীয় ছিল। Welcome to my SR Manga Translator.
বড় ভাই সানহোর সেই অমোঘ সিদ্ধান্তের পর অলস ইয়নহো উই এক প্রকার বাধ্য হয়েই মার্শাল একাডেমির উদ্দেশ্যে রওনা হল। তার এই হঠাৎ চলে যাওয়াতে উই পরিবারের সবার মন একটু খারাপ। সবচেয়ে বেশি কান্নাকাটি করছে ইয়নহোর ছোট বোন উই সুরিয়ন। সে হাউমাউ করে কেঁদে বলছে, ওয়াহ দাদামণি, তুমি যেও না। কিন্তু অন্যদিকে ইয়নহোর বাবা জংহ্যান উইয়ের মুখে যেন স্বস্তির হাসি। তিনি বেশ উৎফুল্ল মনেই ছেলেকে বিদায় দিচ্ছেন আর বলছেন, ঠিকমতো নিজের যত্ন নিস আর একদম আসল মানুষের মতো তৈরি হয়ে ফিরে আসিস। পরিবারের কেউ কিন্তু তাকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করল না। ইয়নহো ঘোড়ার পিঠে চড়ে হাত নাড়তে নাড়তে সবাইকে বিদায় জানাচ্ছে। বিদায় সবাইকে, কেঁদো না কেউ, আমি আবার ফিরে আসব। সে হাসমুখে বিদায় নিলেও তার ভাই সানহো কিন্তু এখনও গম্ভীর। সে বিরক্ত হয়ে ইয়নহোকে ধমক দিয়ে বলল, হাসা বন্ধ করত। ব্যাস, এভাবেই শুরু হল এক অলস রাজপুত্রের বীর হয়ে ওঠার প্রথম যাত্রা। তাদের যাত্রাপথটি বেশ নির্বিঘ্নেই কাটছিল। ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা যাচ্ছে। বড় ভাই সানহো উইয়ের জন্য এই যাত্রাটি বেশ সহজ ও স্বাভাবিক হলেও আমাদের আলসে ইয়নহোর জন্য এটি যেন এক অন্তহীন যন্ত্রণার নাম। ঘোড়ার পিঠে বসতে বসতে ক্লান্ত ইয়নহো ব্যথায় কুকড়ে গিয়ে করুণ সুরে জিজ্ঞেস করল, আমরা কি এখনও পৌঁছাইনি? আর কতক্ষণ লাগবে? সানহো খুব নির্লিপ্তভাবে উত্তর দিল, এখনও 10 দিন বাকি আছে। ইয়নহো তো আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, 10 দিন? তার এই অবাক হওয়া দেখে সানহো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তুই ঘোড়ায় চড়া জানতি তবে আমরা 5 দিনেই পৌঁছে যেতাম। ইয়নহো রেগে গিয়ে নিজের সাফাই গাইল, আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি আগে কখনো ঘোড়ায় চড়িনি। সানহো শান্ত গলায় বলল, আরে আমি তো তোকে দোষ দিচ্ছি না। কিন্তু ইয়নহো মানতে নারাজ। সে মুখটা ভার করে বলল, অবশ্যই তুমি আমাকেই দোষ দিচ্ছ। সানহো আবারও তার স্বভাবসুলভ গাম্ভীর্য নিয়ে বলল, আমি তো শুধু তোর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। পাহাড়ের খাড়া রাস্তা দিয়ে চলতে চলতে ইয়নহোর অবস্থা একদম কাহিল। সে ঘোড়ার পিঠ থেকে করুণ স্বরে চিৎকার করে বড় ভাইকে বলছে, ভাইয়া এবার একটু থামো, চলো একটু জিরিয়ে নিই। তার ক্লান্তির যেন শেষ নেই। সে ঘ্যান ঘ্যান করে বলতে লাগল, তুমি কি দেখছো এই পাহাড়টা কত পা খাড়া? আমি ভীষণ হাঁপিয়ে উঠেছি। আমার তো মনে হচ্ছে টানা ঘোড়ায় চড়তে চড়তে আমার পিঠ আর কোমর ফেটে যাবে। ঠিক তখনই ইয়নহোর চোখ গেল রাস্তার একপাশে। সে উত্তেজিত হয়ে সানহোকে দেখিয়ে বলল, ওই দেখো, ওখানে আরও কিছু মানুষ বিশ্রাম নিচ্ছে, চলো আমরাও ওদের মতো একটু বসি। কিন্তু সানহো কোনো কথা না বলে হঠাৎ ঘোড়া থামিয়ে দিল। তার চোখে মুখে এক অদ্ভুত সতর্কতা। সে ঘোড়া থেকে নেমে ধীর পায়ে একপাশে এগিয়ে যেতে লাগল। ইয়নহো অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? হঠাৎ স্তব্ধতা ভেঙে চারদিক থেকে তীরের মতো শা শব্দ ভেসে আসতে লাগল। ইয়নহো কিছু বুঝে ওঠার আগেই দেখল পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে গেছে। সে আতঙ্কে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সানহো অত্যন্ত গম্ভীর এবং বিমর্ষ গলায় উত্তর দিল, আমরা অনেক দেরি করে ফেলেছি, এরা সবাই মারা গেছে। তার কথা শুনে ইয়নহোর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আর্তনাদ করে বলে উঠল, কি, সবাই মারা গেছে মানে? সানহো মাটিতে পড়ে থাকা একটি লাশের দিকে ইশারা করে বলল, এই দেখো। সে লাশের শরীরে একটি বিশেষ চিহ্ন পরীক্ষা করে দেখল। এরপর সে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, এটি একটি বিশেষ কৌশল, যার নাম ফ্লাওয়ার ইন্ডালজিং পাম। ইয়নহো এমন অদ্ভুত নাম শুনে অবাক হয়ে তোতলাতে শুরু করল। ফ্লাওয়ার ইন্ডালজিং পাম মানে ফুলে আসক্ত হাতের তালু? সানহো তখন এই ভয়ঙ্কর কৌশলের ইতিহাস ব্যাখ্যা করতে শুরু করল। সে জানালো, আগে এর নাম ছিল ক্রিমসন ফ্লাওয়ার পাম, কিন্তু সেও জুয়াক নামের এক পাপিষ্ঠ ব্যক্তি এই কৌশল ব্যবহার করে অসংখ্য নারকীয় অপরাধ আর কুকর্ম করেছিল। তারপর থেকেই কুখ্যাত এই কৌশলের নাম হয়ে যায় ফ্লাওয়ার ইন্ডালজিং পাম। চারদিকের নিস্তব্ধতা আর লাশের সারি দেখে বোঝা যাচ্ছে এই শান্ত বনভূমিতে এক ভয়ঙ্কর খুনি তার চিহ্ন রেখে গেছে। বড় ভাই সানহোর মুখে খুনি সেও জুয়াকের কুকীর্তির কথা শুনে ইয়নহোর আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় হল। সে তোতলাতে তোতলাতে অস্ফুট স্বরে বলল, দাঁড়াও দাঁড়াও, তুমি বলতে চাইছো সেই পাপিষ্ঠ লোকটা এই আশেপাশেই কোথাও আছে? সানহো গভীর চিন্তায় মগ্ন। সে চারপাশটা পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় বলল, ওই শয়তানটা মূলত পাহাড়ে চড়া অসহায় নারীদের টার্গেট করে। এই লাশগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে কোনো এক নারীকে অপহরণ করার পথে এদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।
তার মানে এই বনের মধ্যেই কোথাও একজন নারী এখন চরম বিপদের মুখে জীবনমরণ লড়াই করছে। পরিস্থিতি বেগতিক দেখে সানহো এক মুহূর্ত সময় নষ্ট না করার সিদ্ধান্ত নিল। সে ইয়নহোকে কড়া গলায় আদেশ দিল, আমি আসছি, তুই এখানেই থাকবি, একদম নড়বি না। কথাটি শেষ করেই সানহো বিদ্যুতের গতিতে বনের গহীনে মিলিয়ে গেল। ইয়নহো তো একা বনের মাঝখানে লাশগুলোর সাথে আটকা পড়ে একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগল, আরে তুমি কি আমাকে এই পচা লাশগুলোর সাথে একা রেখে চলে যাচ্ছ? তার চোখে মুখে এখন রাজ্যির ভয়, আর একা একা এই বনের বিভীষিকার মধ্যে পড়ে সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। বড় ভাই সানহো চোখের পলকে বনের গভীরে অদৃশ্য হয়ে যাওয়ার পর ইয়নহো এখন একদম একা। সে অসহায়ভাবে চিৎকার করে ডাকছে, হেই, তুমি কি আসলেই চলে গেলে? কিন্তু চারপাশে বাতাসের শোঁশো শব্দ ছাড়া আর কোনো উত্তর নেই। বনের গা ছমছমে নিস্তব্ধতার মাঝে ইয়নহো আর তার ঘোড়াটি ছাড়া আর কেউ বেঁচে নেই। রাতের বনের অদ্ভুত সব আওয়াজ আর ঝিঝি পোকার ডাক ইয়নহোর ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে। সে চারপাশে পড়ে থাকা লাশগুলোর দিকে তাকিয়ে আতঙ্কে কুকড়ে গিয়ে বিড়বিড় করে বলছে, গেল রে, এবার আমি একদম শেষ। তার মনে হচ্ছে এই নির্জন বনের অন্ধকারে যে কোনো সময় সেই ভয়ঙ্কর খুনি তার সামনে হাজির হতে পারে। আলসেমি করে দিন কাটানো ইয়নহো এখন আক্ষরিক অর্থেই এক নরক যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। বৃষ্টির তোড় আর বনের হিংস্র পশুর গর্জনের মাঝে ইয়নহো এখন ভীষণ একা আর অসহায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মনেই আক্ষেপ করছে, আমি তো সত্যি এবার বিপদে পড়ে গেলাম, আমার কপালটাই খারাপ, শেষ পর্যন্ত কি আমার ভাগ্যে এই ছিল? কিন্তু ভয়ের মাঝেও ইয়নহোর মানবিক সত্তা জেগে উঠল। সে চারপাশে ছড়িয়ে ছিটে থাকা লাশগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ধুর ছাই। সে বুঝতে পারছে এদের এভাবে বনের মাঝখানে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না, কারণ সে যদি এদের এখানে ফেলে যায় তবে বনের বাঘ এসে এদের সাবার করে দেবে। সে লাশগুলোকে কবর দেওয়ার কথা ভাবল ঠিকই, কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে সেটাও এখন অসম্ভব। ইয়নহো হাঁপাতে হাঁপাতে আর ঘামতে ঘামতে অসাধ্য সাধনের চেষ্টা করছে। অলস ইয়নহোকে আজ পরিস্থিতির চাপে পড়ে রীতিমতো হাড় ভাঙা খাপনি খাটতে হচ্ছে। ঘোড়া সামলানো থেকে শুরু করে লাশগুলোর একটা গতি করা, সব মিলিয়ে সে এখন জীবন মরণ লড়াইয়ে ব্যস্ত। বৃষ্টির তোড়ে ভিজে একসা হয়ে ইয়নহো এখন হুন্নে হয়ে আশ্রয়ের সন্ধান করছে। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে বিড়বিড় করছে, আশ্রয়, আমাকে একটা মাথা গোজা ঠাই খুঁজে পেতেই হবে। কিন্তু তার এই মহা বিপদে নিজের ঘোড়াটিও যেন তার ওপর খেপেছে। ঘোড়াটি অদ্ভুত সব শব্দ করে অবাধ্যতা শুরু করল, প্রিয়ার, প্রিয়ার। ইয়নহো ঘোড়াটিকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে আর চিৎকার করে বলছে, কেন, কেন এমন করছিস? সে ঘোড়াটির ওপর রীতিমতো বিরক্ত হয়ে গর্জে উঠল, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? চল বলছি। কিন্তু সব চেষ্টা বিফলে গেল যখন হঠাৎ এক বিকট শব্দে সব কিছু ওলটপালট হয়ে গেল। ঘোড়াটি হয়তো বনের গভীরে কোনো এক ভয়ঙ্কর বিপদের গন্ধ পেয়েছে, যা ইয়নহোর কল্পনারও বাইরে। আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ছোটার সময় পরিস্থিতি ইয়নহোর জন্য আরও ভয়াবহ হয়ে উঠল। ঘোড়াটি একদমই তার কথা শুনছিল না, উল্টো সে অবাধ্য হয়ে লাথি ছুটতে শুরু করল, পাড়ক, পাক। ইয়নহো কিছু বুঝে ওঠার আগেই ঘোড়ার লাথিতে ছিটকি গিয়ে পড়ল ঝোপের আড়ালে। আহ! সেখানে বিচ্ছিরিভাবে আছাড় খেয়ে তার হাড়গোড় ভাঙার অবস্থা। কোয়াজিক! যন্ত্রণায় চিৎকার করে সে বলে উঠল, আহ! উফ, আমার পিঠটা বোধহয় শেষ হয়ে গেল। নিজের এই করুণ অবস্থার জন্য সে তার ঘোড়াটিকে গালি দিয়ে বলছে, অভিশপ্ত ঘোড়া কোথাকার। কিন্তু সেই যন্ত্রণার মাঝেই হঠাৎ ইয়নহোর চোখ ছানা বড়া হয়ে গেল। সে ঝোপের আড়ালে এমন কিছু একটা দেখতে পেল যা সে কল্পনাও করেনি। তার মুখ দিয়ে শুধু একটি শব্দই বেরোল, কি, কি এটা? যন্ত্রণার মাঝেও সে হঠাৎ সামনে একটা গুহা দেখতে পেল। বৃষ্টির হাত থেকে বাঁচার মতো একটা আশ্রয় খুঁজে পেয়ে সে বেশ খুশি হয়ে বলে উঠল, গুহা, দারুণ তো! বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা আশ্রয় অন্তত পাওয়া গেল। কিন্তু বিপদ যেন তার পিছুই ছাড়ছে না। তার সেই অবাধ্য ঘোড়া আর মৃতদেহগুলো নিয়ে সে এক চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। ঘোড়াগুলো অদ্ভুত সব শব্দ করে তাকে আরও বিরক্ত করে তুলছে। ইয়নহো রেগে গিয়ে সেগুলোকে সামলানোর চেষ্টা করছে আর বলছে, এই তোরা একদম চুপ কর। কিন্তু ঘোড়াগুলোকে বশ করা তো দূরের কথা, সে ওগুলোর গায়ে একটা টোকাও দিতে পারছে না। যন্ত্রণায় কোকিয়ে উঠে ইয়নহো আক্ষেপ করে বলতে লাগল, উফ, কি এক ঝামেলার মধ্যে পড়লাম। এই কারণেই আমি সবসময় বাড়িতে থাকতে পছন্দ করি। অলস ইয়নহোর জন্য এই বাইরের দুনিয়াটা যেন এক যন্ত্রণার পাহাড় হয়ে দাঁড়িয়েছে। গুহার ভেতর আশ্রয় পাওয়ার পর ইয়নহো কিছুটা শান্ত হল। সে গুহার বাইরে একটি চিহ্ন রেখে দিয়েছে, যাতে তার বড় ভাই তাকে সহজেই খুঁজে পায়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। সোয়া!
এদিকে বনের প্রতিকূল পরিবেশ আর মানসিক চাপে ক্লান্ত ইয়নহো সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে সপাটে গুহার মেঝের ওপর শুয়ে পড়ল। বাল্লাডং! তার সেই চিরচেনা অলস সত্তা আবার ফিরে এলো। সে মনে মনে ভাবল, ধুরি ছাই, আমি এখন জাস্ট ঘুমাবো। ঘুমিয়ে পড়ার আগে একবার তার বড় ভাইয়ের কথা মনে পড়ল। সে মনে মনে প্রার্থনা করল, আশা করি ভাইয়ের কোনো বিপদ হয়নি। তবে পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, না, সে তো অনেক শক্তিশালী, আমি নিশ্চিত সে ঠিকই ফিরে আসবে। কথাটি শেষ করতে না করতেই ইয়নহো গভীর ঘুমে তলিয়ে গেল। বনের বিভীষিকার মাঝে এক অলস রাজপুত্রের নাক ডাকার শব্দে গুহাটি মুখরিত হয়ে উঠল। বাইরে তখনও ভোর হয়েছে, পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু আমাদের অলস ইয়নহো তখনও গভীর ঘুমে তলমান। গুহাটি তার নাক ডাকার শব্দে মুখরিত। বাইরের জগতের কোনো চিন্তাই যেন তার মাথায় নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে গুহার শান্ত পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। হঠাৎ একটি রহস্যময় উজ্জ্বল আলো বা স্ফুলিঙ্গ বাতাসের মাঝে জ্বলে উঠল। ইয়নহো যখন অঘরে ঘুমাচ্ছে, তখন সেই রহস্যময় শক্তিটি যেন গুহার ভেতরে কোনো কিছু সন্ধান করছে। বাতাসে একটি শোঁ শোঁ শব্দ শোনা গেল, শুঁ। শব্দটির সাথে সাথেই একটি নীলচে আভা বা আত্মা সদৃশ কিছু একটা গুহার মেঝের ওপর ভেসে বেড়াতে শুরু করল। এটি কি কোনো প্রাচীন শক্তি নাকি কোনো অতৃপ্ত আত্মা? ইয়নহো এখনও কিছুই টের পায়নি। সে তার চিরচেনা ঢঙেই ঘুমাচ্ছে। এই রহস্যময় আলোটি কি ইয়নহোর জীবনের মোড় বদলে দেবে? হঠাৎ ইয়নহোর ঘুম ভেঙে গেল, কিন্তু চোখ মেলেই সে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হল। সে অবাক হয়ে চারপাশটা দেখে বিড়বিড় করে বলল, আমি এখন কোথায় আছি? তার মনে হলো যেন গুহার ভেতর সে শুয়েছিল, এই জায়গার ছাদটা যেন তার চেয়ে একদম আলাদা। বিভ্রান্ত ইয়নহো ভাবল, জায়গাটা দেখতে তো সেই গুহার মতোই লাগছে যেখানে আমি ছিলাম। তবে কি আমি ঘুমের ঘোরে কোনোভাবে গুহার আরও গভীরে গড়িয়ে চলে এসেছি? ঠিক সেই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে এক গম্ভীর এবং অতিপ্রাকৃত কণ্ঠস্বর ভেসে এল, ভাগ্যাহত মানব। জনমানবহীন গুহার ভেতর এমন অশরীরী আওয়াজ শুনে ইয়নহোর কলিজা শুকিয়ে গেল। সে ভয়ে এক বিশাল চিৎকার দিয়ে লাফিয়ে উঠল, হিয়া! যে অলস ইয়নহো এতক্ষণ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, সে এখন এক অজানা রহস্য আর আতঙ্কের মুখোমুখি। গুহার গভীর অন্ধকারে সেই কণ্ঠস্বর শুনে ইয়নহো ভয়ে আছাড় খেয়ে পড়ল। সে যখন কাঁপতে কাঁপতে নিজেকে সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই সেই রহস্যময় কণ্ঠস্বরটি আবার গমগম করে উঠল। সেই উজ্জ্বল আলোকপিণ্ড থেকে শব্দ ভেসে এল, ভাগ্যের এই লীলাভূমিতে তোমাকে স্বাগতম, আমার রেডিয়েন্স সোর্ডের যোগ্য উত্তরসূরি। ইয়নহো ভয়ে নীল হয়ে গেলেও তার কৌতূহল দমে গেল না। সে তোতলাতে তোতলাতে সেই আলোকপিণ্ডের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, আপনি কি এই ঝকঝকে জিনিসটার ভেতর থেকেই কথা বলছেন? কণ্ঠস্বরটি খুব ধীরস্থিরভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি আমার শারীরিক অস্তিত্বের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করেছি। আমি এখন সময় আর মহাকাশের ওপার থেকে তোমার সাথে কথা বলছি। সেই অদৃশ্য সত্তা ইয়নহোকে এক বিশাল প্রস্তাব দিয়ে বসল, আমার এই উত্তরাধিকার গ্রহণ করো এবং সারা পৃথিবী শাসন করো। এত বড় প্রস্তাব শুনেও ইয়নহোর ভয়ে জান যায় অবস্থা। সে ভয়ে চিৎকার করে উঠল, এ তো একটা ভূত! ভাগ্যের কি পরিহাস, যে ছেলেটি সারাদিন আলসেমি করে কাটাতে চাইত, তাকেই এক অশিরোরী আত্মা এখন সারা বিশ্বের অধিপতি হওয়ার আহ্বান জানাচ্ছে। ইয়নহোর ভীতি দেখে সেই অদৃশ্য সত্তা তাকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, আমি অনেক আগেই মারা গেছি। এখানে শুধু আমার ইচ্ছাশক্তি অবশিষ্ট রয়েছে। সেই কণ্ঠস্বরটি আরও জানাল যে সে এই সব কিছু প্রস্তুত করে রেখেছে এমন একজনের জন্য যে তার পরে এখানে পৌঁছবে। তাই সে ইয়নহোকে কোনো দ্বিধা ছাড়াই তার এই উত্তরাধিকার গ্রহণ করার আদেশ দিল। ইয়নহো হঠাৎ থেমে গিয়ে গভীর চিন্তায় পড়ে গেল। তার মনে হল এই পরিস্থিতিটা যেন খুব চেনা চেনা। সে মনে মনে মেলাতে লাগল, জনমানবহীন এক গুহা, আর সেখানে এক বৃদ্ধের অশিরোরী আত্মা বা ইচ্ছাশক্তি। মুহূর্তের মধ্যে ইয়নহোর ভয় কেটে গিয়ে মুখে এক চওড়া হাসি ফুটে উঠল। সে উত্তেজনায় ফেটে পড়ে ভাবল, আরে, এটা তো সেই গল্পের মতো একটা ফেটফুল চান্স বা ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়া সুযোগ। যে ছেলেটি একটু আগে ভূতের ভয়ে কাঁপছিল, সে এখন এই অলৌকিক সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা। ভাগ্যের এই অদ্ভুত খেলায় ইয়নহো এখন কি করবে? সেই অদৃশ্য সত্তা তাকে তাড়া দিয়ে বলল, আমাদের হাতে সময় খুব কম। আমার তলোয়ারের উত্তরাধিকার গ্রহণ করো এবং পৃথিবীর নৈতিকতা রক্ষা করো। সত্তাটি ইয়নহোকে তার রেডিয়েন্স সোর্ড শেখানোর প্রতিশ্রুতি দিল এবং তাকে অবিরাম সাধনা করার নির্দেশ দিল। সে আরও যোগ করল যে ইয়নহোর শরীরে যেহেতু তার রক্ত বইছে, তাই সে যথেষ্ট প্রতিভাবান হবে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু গোল বাঁধল যখন সেই আত্মাটি প্রশিক্ষণের সময়সীমা জানাল। সে গম্ভীর গলায় বলল,
তুমি যদি এখানে টানা ৩০ বছর কঠোর পরিশ্রম করো তবে তুমি আমার এই কৌশলগুলো কিছুটা রপ্ত করতে পারবে। ৩০ বছর! ইয়নহো যেন আকাশ থেকে পড়ল, তার হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। যে ছেলেটি একটু মুহূর্তের জন্য পরিশ্রম করতে চায় না, তাকে কিনা ৩০ বছর এখানে সাধনা করতে হবে? সে তৎক্ষণাৎ হাতজোড় করে বলে উঠল, ১ মিনিট দাঁড়ান, আমার মনে হয় এই ভাগ্যটা আমার জন্য নয়। গুহা থেকে পালানোর পথ খুঁজতে খুঁজতে সে সেই আত্মাকে বিদায় দিয়ে বলল, দয়া করে আপনি অন্য কাউকে খুঁজে নিন। ইয়নহোর মুখে ৩০ বছর প্রশিক্ষণের অনীহা আর গুহা ছেড়ে পালানোর কথা শুনে সেই রহস্যময় আত্মা যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে সেই উজ্জ্বল আলোকপিণ্ডটি চিৎকার করে উঠল, কি বললে? যে কেউ এমন স্বর্গীয় শক্তির উত্তরাধিকার পাওয়ার জন্য জীবন দিয়ে দিতে পারত, সেখানে এই অলস ছেলেটি তা স্রেফ পায়ে ঠেলে দিচ্ছে। ইয়নহো খুব নির্বিকার ভঙ্গিতে গুহার বাইরে যাওয়ার পথ খুঁজতে খুঁজতে বিড়বিড় করে বলল, হ্যাঁ, এই ৩০ বছর এখানে বন্দী হয়ে পড়ে থাকার চেয়ে এই সুযোগ ছেড়ে দেওয়া আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে। তার কাছে পৃথিবীর অধিপতি হওয়ার চেয়ে নিজের অলস জীবন অনেক বেশি প্রিয়। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্য কিছু ছিল। সেই অশিরোরী আত্মা এত সহজে তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হঠাৎ ইয়নহোর সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। সে দেখল একটি শক্তিশালী হাত একটি মহিমান্বিত তলোয়ারের মুঠি শক্ত করে ধরে আছে। এই দৃশ্যটি কি কোনো আগাম সংকেত, নাকি সেই আত্মা জোর করে তাকে তার শক্তি দিয়ে দিচ্ছে? আর ঠিক এভাবেই সেই ঐতিহাসিক সাক্ষাৎটি শেষ হল। লোকে যাকে লুজার বা অপদার্থ বলে ভাবত, সেই ইয়নহো মিয়ের ভাগ্য এই মুহূর্ত থেকেই এক অভাবনীয় দিকে মোড় নিতে শুরু করল। গুহার সেই রহস্যময় শক্তির প্রস্তাব ভেরিয়ে দিয়ে ইয়নহো যখন পালানোর কথা ভাবছিল, ঠিক তখনই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। সেই অশিরোরী আত্মা বা তলোয়ারের ইচ্ছাশক্তি ইয়নহোর অনীহাকে তোয়াক্কা না করেই যেন তার উপর ভর করল। এভাবেই শুরু হলো এক অবিশ্বাস্য রূপান্তর। যে ছেলেটিকে সবাই লুজার বা অপদার্থ বলে অবজ্ঞা করত, সেই ইয়নহো উই এই রহস্যময় সাক্ষাতের মাধ্যমেই লাভ করল অজেয় এক শক্তি। এটিই ছিল সেই মাহেন্দ্র খন, যা অলস ইয়নহোকে পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী যোদ্ধায় পরিণত করার প্রথম ধাপ। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কারেন্টের অনেক বেশি সমস্যা কারণে ভিডিও বানাতে সময় লাগছে। আমার চ্যানেলের অ্যানালাইজ দেখুন, এখানে সাবস্ক্রাইবার যারা করে নাই তাদের সংখ্যাই এখানে অনেক বেশি, 53%, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের সংখ্যা 46%। দয়া করে যারা শুধু ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনার কাছে কোনো নতুন গল্প থাকে তার নাম লিখে দেবেন, আমি এক্সপ্লেন করে দেব। গুহার সেই রহস্যময় সত্তার কাছ থেকে ৩০ বছরের প্রশিক্ষণের কথা শুনে ইয়নহো সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে উঠল। সে কোনো মতে গুহা থেকে বের হতে হতে চিৎকার করে বলল, বিদায়, আমাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক হওয়া সম্ভব নয়, আপনি দয়া করে অন্য কাউকে খুঁজে নিন। কিন্তু সেই কণ্ঠস্বর তাকে সহজে ছাড়ল না। গম্ভীর কণ্ঠে সে গর্জে উঠল, দাঁড়াও, আমি বললাম না, দাঁড়াও। সেই উজ্জ্বল আলোকপিণ্ডটি এবার তার পরিচয় প্রকাশ করল, মুহান বায়েক। ইয়নহো তাকে প্রতারক ভেবে গালি দিচ্ছিল, কারণ তার মনে হয়েছিল সেই সত্তাটি এতক্ষণ লুকিয়েছিল। মুহান বায়েক শান্তভাবে ব্যাখ্যা করলেন, আমি কোনো ভণ্ড নই, আমি কেবল একটি ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ, ম্যানিফেস্টেশন অফ আ উইল, যা শরীর ত্যাগ করেছে। ইয়নহো যখন নিশ্চিত হল যে সে আসলেই একটি অশরীরী আত্মার সাথে কথা বলছে, তখন সে ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা, তার মানে আপনি আসলেই একটা ভূত। মুহান বায়েক বিরক্ত হয়ে প্রতিবাদ করলেন, আমি ভূত নই, এটি মার্শাল আর্টসের একটি উচ্চতর স্তর, যেখানে নিজের ইচ্ছাশক্তিকে স্থানান্তরিত করা যায়। গুহার ভেতর সেই রহস্যময় সত্তার পরিচয় জেনে ইয়নহোর তো চক্ষুচড়ক গাছ। সেই অশরীরী আত্মাটি আর কেউ নন, স্বয়ং কিংবদন্তি তলোয়ারবাজ সোর্ড এম্পারার মুহান বায়েক। তিনি ছিলেন সাবাক ক্ল্যানের হাজার হাজার তলোয়ারবাজদের মধ্যে সেরা। ইয়নহো বিশ্বাসই করতে পারছে না যে ৩০০ বছর আগের একজন মানুষ এখনও তার সামনে উপস্থিত। মুহান বায়েক গম্ভীর গলায় বললেন, গত ৩০০ বছরে কোনো যোগ্য উত্তরসূরি আমাকে খুঁজে পায়নি, তাই আজ তোমাকে আমি আমার শিষ্য হিসাবে গ্রহণ করবই, তাতে তোমার মত থাক বা না থাক। ইয়নহো যখন পালানোর চেষ্টা করল, তখন মুহান বায়েক তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে গুহার মুখ একটি বিশাল পাথর দিয়ে বন্ধ করে দিলেন। থাড়! তিনি অট্ট হাসি দিয়ে বললেন, হা হা হা, এই পাথরটি ১০ ফুটেরও বেশি চওড়া, তোমার একার শক্তিতে এটি সরানো বা ভাঙা অসম্ভব। বিপদে পড়ে ইয়নহো একদম কোণঠাসা হয়ে গেল। পালানোর সব পথ বন্ধ, আর সামনে দাঁড়িয়ে এক জেদি গুরু, যে তাকে ৩০০ বছর ধরে জমানোর সব বিদ্যার শিখিয়েই ছাড়বে। অলস ইয়নহোর শান্তিময় জীবনের স্বপ্ন এখন আক্ষরিক অর্থেই এক বিশাল পাথরের নিচে চাপা পড়ল।
গুহার মুখ বিশাল পাথর দিয়ে বন্ধ হওয়ার পর ইয়নহো দমে যাওয়ার পাত্র নয়। মুহান বায়েক তাকে প্রলুব্ধ করে বললেন, তুমি যদি আমার কাছে মার্শাল আর্টস শেখো তবে এই পাথর তুমি অনায়াসেই কেটে ফেলতে পারবে। কিন্তু ইয়নহো তার নিজের বুদ্ধিতে অনড়। সে একটি স্টিলের কুদাল বা চ্যাপটা কিছু দিয়ে সেই পাথরের গায়ে গর্ত করার চেষ্টা শুরু করল। স্ক্র্যাপ স্ক্র্যাপ। সে অবজ্ঞা ভরে বলল, আমি 1 বা 2 বছরের মধ্যেই এই পাথরের মাঝখানে হামাগুড়ি দিয়ে বের হওয়ার মতো গর্ত করে ফেলব। ইয়নহোর এমন পাগলামো দেখে মুহান বায়েক তো অবাক। তিনি বললেন, তুমি কি সত্যি বছরের পর বছর এই কাজ করার পরিকল্পনা করছো? ইয়নহো পাল্টা যুক্তি দিয়ে বলল, 30 বছর আপনার সাথে বন্দী থাকার চেয়ে 2-1 বছর গর্ত করা অনেক ভালো। এরপর শুরু হলো গুরু শিষ্যের মধ্যে এক আজব দর কষাকষি। ইয়নহো দাবি করল সে 3 বছরে সব কিছু শিখে ফেলবে। মুহান বায়েক রেগে গিয়ে বললেন, আমার কৌশল শিখতে 3 বছর? স্বয়ং জাং সানফেং জীবিত হয়ে ফিরে এলেও তা পারতেন না। ইয়নহো যখন আবারও হাল ছেড়ে দেওয়ার ভান করল, তখন মুহান বায়েক মরিয়া হয়ে সময় কমিয়ে বললেন, 5 বছর, ঠিক আছে 5 বছর। অলস ইয়নহোর জেদের কাছে শেষ পর্যন্ত কিংবদন্তি সোর্ড এম্পারারকেও নতি স্বীকার করতে হল। ইয়নহো শেষ পর্যন্ত মনে মনে রাজি হল। সে ভাবল, হয়তো এই কৌশলটা শিখলে আমি সত্যি শক্তিশালী হতে পারব, যেমনটা এই লোক দাবি করছে। নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া না করার কথা ভেবে সে দৃঢ় স্বরে বলে উঠল, ঠিক আছে, আমি এটা করে দেখাব। মুহান বায়েক মনে মনে খুশি হলেও ইয়নহোর আচরণ দেখে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, উঠে পড় অলস গাধা কোথাকার, সূর্য অনেক আগেই উঠে গেছে। ইয়নহো হাই তুলতে তুলতে অলসভাবে বলল, মাফ করবেন যে আমাকে আপনার ঘুম থেকে জাগাতে হলো, কিন্তু আমরা কি দয়া করে প্রশিক্ষণটা এখন শুরু করতে পারি? ইয়নহোর এমন অনীহা আর বিরক্তি দেখে মুহান বায়েক আকাশের দিকে তাকিয়ে ভাগ্যকে অভিশাপ দিচ্ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, হায় ঈশ্বর, পৃথিবীর সব মানুষকে ছেড়ে আপনি আমার কপালে এই আলসেমি শিরোমণিকেই পাঠালেন। প্রশিক্ষণ শুরু হওয়ার পর ইয়নহোর শেখার ধরন দেখে মুহান বায়েক আরও হতাশ হলেন। ইয়নহো দাবি করল সে দিনে মাত্র 1 বার অনুশীলন করবে। সে পাল্টা বিরক্তি প্রকাশ করে বলল, এই জন্যই আপনার মতো একজন ভালো মাস্টার দরকার যে আসলে ঠিকমতো শেখাতে পারে। বেচারা মুহান বায়েকের যদি এখন একটি রক্ত মাংসের শরীর থাকত, তবে ইয়নহোর কথা শুনে নিশ্চিতভাবেই তার রক্তচাপ বেড়ে যেত এবং তিনি জ্ঞান হারাতেন। ইয়নহো তার অলস বুদ্ধি খাটিয়ে মাস্টার মুহান বায়েককে একটি কুটিল বুদ্ধি দিল। সে বলল, আপনি কি আপনার ওই অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে আমার শরীর নিয়ন্ত্রণ করতে পারেন না? তাহলে তো আপনি নিজেই আপনার সব মুভ আমাকে শিখিয়ে দিতে পারেন। ইয়নহোর এই কথাটি মুহান বায়েকের মাথায় বজ্রপাতের মতো কাজ করল। তিনি হঠাৎ অদ্ভুতভাবে হাসতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন, গত 300 বছর ধরে নিজের ইচ্ছাশক্তি ধরে রাখতে রাখতে তিনি একটি সহজ জিনিস ভুলে গিয়েছিলেন। তিনি বললেন, আমার তো শরীর নেই, কিন্তু আমি তো আমার এনার্জি দিয়ে যে কোনো বস্তুকে নাড়াতে পারি। মুহান বায়েক এবার ইয়নহোকে এক ভয়ঙ্কর শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আমার শরীর নেই ঠিকই, কিন্তু আমি এই কণাগুলো নাড়াতে পারি, আমি পাথর সরাতে পারি, আর আমি চাইলে এমন কিছুও করতে পারি। ইয়নহো বুঝতে পারল সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে ভয়ে তোতলাতে তোতলাতে বলতে লাগল, দাঁড়ান ওল্ড ম্যান, মাস্টার, আমরা কথা বলে সমাধান করতে পারি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই দিন থেকে ইয়নহোর অলস জীবনের অবসান ঘটল। মুহান বায়েক তাকে দিন-রাত কঠোর পরিশ্রমে বাধ্য করলেন। দিনের বেলা এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে ইয়নহোকে তলোয়ার চালানোর অনুশীলন করতে হতো। নিজের দেওয়া বুদ্ধিতেই ইয়নহো এখন নরক যন্ত্রণার মধ্যে পড়ে গেল। ইয়নহোর জন্য শুরু হলো এক অন্তহীন সাধনার জীবন। দিনের বেলা তলোয়ারের কঠোর অনুশীলনের পর সন্ধ্যাবেলায় চলত রণকৌশল নিয়ে বিতর্ক এবং তাত্ত্বিক লড়াই, স্পারিং ইন থিওরি। এমনকি ঘুমের মাঝেও তার নিস্তার ছিল না। মাস্টার মুহান বায়েক তাকে শিখিয়েছিলেন আল্টিমেট ড্রিম ট্রেনিং মেথড, যার মাধ্যমে সে স্বপ্নেও প্রশিক্ষণ চালিয়ে যেত। ধীরে ধীরে তলোয়ারই হয়ে উঠল ইয়নহোর জীবনের সবকিছু। অলসতা করার মতো একটি মুহূর্ত তার হাতে অবশিষ্ট ছিল না। আর এভাবেই তীরের বেগে কেটে গেল দীর্ঘ 5 বছর। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল। গুহার মুখ আটকে থাকা সেই বিশাল পাথরটি আজ আর কোনো বাধা নয়, ঠাড়। কঠোর পরিশ্রমে ঘামাক্ত ইয়নহো বুক ভরে বাইরের তাজা বাতাস নিল। সে তৃপ্তির সাথে বলে উঠল, হাহ, অবশেষে আমি গুহা থেকে বেরোতে পারলাম।
যে ইয়নহো একদিন অলসতার জন্য পরিচিত ছিল সেই এখন এক অপরাজেয় শক্তি নিয়ে পৃথিবীর বুকে ফিরে এলো। এই পৃথিবী তখনও জানত না যে গুহা থেকে বেরিয়ে আসা এই যুবকটি খুব শীঘ্রই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে চলেছে। একদিন হঠাৎ মাস্টার মোহান বায়েক ইয়নহোকে কাছে ডাকলেন। তার কণ্ঠস্বর আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি শান্ত এবং গম্ভীর। ইয়নহো, এদিকে এসো। ইয়নহো একটু অবাক হল। সে ভাবল, আজ ওল্ড ম্যানের কি হল, অন্যরকম লাগছে কেন? মোহান বায়েক নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর কথা মনে করে আক্ষেপ করতে লাগলেন। তিনি বললেন, আমি সারা জীবন শুধু মার্শাল আর্টসের চূড়ান্ত শিখরে পৌঁছানোর নেশায় মত্ত ছিলাম। সেই নেশায় আমি আমার পরিবার, আমার সন্তানদের পর্যন্ত অবহেলা করেছি। তিনি উপলব্ধি করলেন যে তলোয়ারের চেয়ে তলোয়ার যে চালায় তার মন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইয়নহোকে প্রশিক্ষণ দিতে গিয়ে তিনি নতুন এক সত্যের সন্ধান পেয়েছেন। তিনি বললেন, তোমাকে শেখাতে গিয়ে আমি প্রথমবারের মতো মানুষের মতো অনুভব করতে পেরেছি। কখনো কখনো তোমার ওপর খুব রাগ হয়েছে, কিন্তু তোমাকে বেড়ে উঠতে দেখে আমি যে আনন্দ পেয়েছি তা অতুলনীয়। মাস্টারের মুখে এমন আবেগী কথা শুনে ইয়নহোর মন কুগাইল। সে কিছুটা শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, আপনি এমনভাবে কথা বলছেন কেন, যেন এখনই আমাদের বিদায় নিতে হবে? মাস্টার মুহান বায়েক যখন বিদায়ের কথা বললেন, ইয়নহো প্রথমে তা বিশ্বাস করতে চাইল না। সে ভেবেছিল মাস্টার হয়তো আবারও তাকে কোনো কৌশলে আটকে রাখতে চাইছেন। সে রেগে গিয়ে বলল, আমি আর আপনার থাদে পা দিচ্ছি না। আপনিই তো বলেছিলেন 5 বছর হয়েছে, তার মানে আপনার আরও 25 বছর টিকে থাকার কথা। কিন্তু এবার মাস্টার কোনো মজা করছিলেন না। তার সময় ফুলিয়ে এসেছে। তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে বললেন, দুর্ভাগ্যবশত আমার অস্তিত্ব আর টিকে থাকা সম্ভব নয়। ইয়নহো তাকে জড়িয়ে ধরে বলতে চাইল, কেন তিনি আগে জানাননি? জানালে সে খাবার বা প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করত। মাস্টার ম্লান হেসে বললেন, আমি জানি তুমি বাইরে গেলে আর এই গুহায় ফিরে আসতে না। বিদায়ের আগে মাস্টার তার শিষ্যকে জীবনের শেষ শিক্ষা দিয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার সাথে কাটানো এই সময়টুকু সত্যিই উপভোগ করেছি। আমার খুব ইচ্ছে ছিল তুমি যখন বিশ্ব জয় করবে তা নিজের চোখে দেখার, কিন্তু এখন আমাকে যেতেই হবে। তিনি আরও যোগ করলেন, সবকিছুর আগে মানুষকে স্থান দিও, এমনকি এই পুরো পৃথিবীর চেয়েও মানুষকে বেশি গুরুত্ব দিও। আমি যে ভুল করেছি তুমি তা করো না। অবশেষে সেই মুহূর্তটি এলো। মাস্টার মুহান বায়েক চিলতরে মিলিয়ে যেতে শুরু করলেন। তিনি শেষবারের মতো বললেন, আমি হয়তো আর তোমার সামনে থাকব না, কিন্তু তোমার হাতের প্রতিটি তলোয়ারের মুভমেন্টে আমি বেঁচে থাকব। ইয়নহো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন অশ্রু আর হৃদয়ে মাস্টারের দেওয়া বিশাল দায়িত্ব। মাস্টার মুহান বায়েকের বিদায় মুহূর্তটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। তিনি ইয়নহোর সত্তার সাথে মিশে যাওয়ার আগে শেষবারের মতো বললেন, তোমার তলোয়ারের প্রতিটি আঘাতে আমি থাকব। ইয়নহো কান্নায় ভেঙে পড়ল। সে চিৎকার করে বলতে লাগল, মাস্টার, আমাকে ছেড়ে যাবেন না, আমার আরও অনেক কিছু শেখার বাকি আছে। আপনি কিছু না শিখিয়ে শুধু পাশে থাকলেও আমি খুশি হব। দয়া করে আর একটি দিন অন্তত থেকে যান। কিন্তু মাস্টার ততক্ষণে ধূলিকণার মতো মিলিয়ে গেছেন। গল্পের দৃশ্য এবার ফিরে এলো বর্তমানে। ইয়নহো বুঝতে পারল কেন মাস্টার আগে থেকে তাকে কিছুই জানাননি। মাস্টার খুব ভালো করেই জানতেন যে ইয়নহো যদি বুঝতে পারে তার প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, তবে সে সাথে সাথেই সব ছেলে দিয়ে আলসেমি শুরু করবে। তাই মাস্টার ইয়নহোর শরীরে একটি গোপন ডিভাইস বা ইনার কোর স্থাপন করে দিয়েছিলেন। এটি এমন এক শক্তি যা ইয়নহোকে না চাইলেও ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। অর্থাৎ ইয়নহো যদি অলসভাবে শুয়েও থাকে, তবুও এই ইনার কোর তার অভিজ্ঞতা এবং শক্তি বৃদ্ধি করতে থাকবে। মাস্টারের এই শেষ উপহারটি ইয়নহোকে অনিচ্ছা সত্ত্বেও এক অজেয় যোদ্ধায় পরিণত করার চাবিকাঠি হয়ে দাঁড়াল। মাস্টার মুহান বায়েক বিদায় নিলেও ইয়নহোর জন্য এক চরম ফাঁদ পেতে রেখে গেছেন। মাস্টারের সেই গোপন ইনার কোর আসলে ইয়নহোকে অলসতা করতে দেবে না। যদি সে অলসতা করে বা প্রশিক্ষণ বন্ধ করে দেয়, তবে এই কোরটি তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নেবে, যার ফলাফল হবে মৃত্যু। নিজের এই দশা বুঝতে পেরে ইয়নহো চিৎকার করে উঠল, ধ্যাত তেরিকা, ওল্ড ম্যানটা শেষ পর্যন্ত আমার সাথে একটা নোংরা চাল চেলে গেল। মাস্টার তার শেষ বার্তায় ইয়নহোকে বিশ্ব ভ্রমণ করতে এবং নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন। তিনি চান না ইয়নহো বাড়িতে ফিরে গিয়ে আবার সেই পুরনো অলস জীবনে ডুবে থাকুক। ইয়নহো যখন দেখল তার আর কোনো উপায় নেই, সে অনিচ্ছা সত্ত্বেও মাথা নুইয়ে মাস্টারের ইচ্ছাকে সম্মান জানাল। সে বিড়বিড় করে বলল,
চিন্তা করবেন না মাস্টার, আমি নিশ্চিতভাবেই বাড়ি ফিরব, তবে আপনার দেওয়া এই ঝামেলাগুলো মিটিয়ে নেওয়ার পর। এদিকে আকাশের ওপার থেকে মাস্টারের অশরীরী আত্মা অট্টহাসি দিচ্ছে। মুয়াহাহা, তুমি ঠিকই আমার জালে ফেসে গেছো। আমি তোমাকে ঘরের কোণে বসে দিন কাটাতে দেব না। তোমার মতো প্রতিভাকে নষ্ট হতে দেওয়া পাপ। এভাবেই এক অলস রাজপুত্র, যে কিনা এক মুহূর্তের জন্য পরিশ্রম করতে চাইত না, সে আজ বাধ্য হয়েই পুরো বিশ্ব কাঁপাতে বেরিয়ে পড়ল। মাস্টার মুহান বায়েকের আশীর্বাদ নিয়ে ইয়োনহো যখন গুহা থেকে বের হল, তখন তার চারপাশে বুনো ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। কিন্তু গুহার ভেতর দীর্ঘ 5 বছর অযত্নে থাকায় তার চেহারা আর রাজপুত্রের মতো নেই। কিছু সময় পর সে কাইফেং শহরে পৌঁছল। সেখানে তার সাথে দেখা হল ভিক্ষুক সম্প্রদায়ের বা বেগার্স সেক্টের কাইফেং শাখার প্রধান জ্যাং ইলের সাথে। ইয়োনহোকে দেখে জ্যাং ইল একেবারে হতভম্ব হয়ে গেল। সে মনে মনে ভাবল, কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তার বয়স মাত্র 20 বছর, কিন্তু দেখতে সে অনেক বয়স্ক মনে হচ্ছে। জ্যাংইল আরও ভাবল যে সে জীবনে অনেক ভিক্ষুক দেখেছে, কিন্তু ইয়োনহোর মতো এত জরাজীর্ণ আর মলিন চেহারার কেউ কখনো দেখেনি। সে ইয়োনহোকে নিজেদের দলের লোক বলে মনে করে বলল, আরে, তুমি তো আমাদেরই পেশার লোক বলে মনে হচ্ছে। এ কথা শুনে ইয়োনহো তেলে বেগুনে জ্বলে উঠল। সে রেগে চিৎকার করে বলল, আমাকে কি তোমার ভিক্ষুক মনে হয়? জ্যাংইল খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, তোমাকে স্পষ্টভাবেই একজন ভিক্ষুক মনে হচ্ছে। তুমি যদি রাস্তার মোড়ে একটা ঝুড়ি নিয়ে বসো, তবে অনায়াসেই অনেক টাকা কামাতে পারবে। কেন তুমি তোমার এই প্রতিভাকে নষ্ট করছো? গুহার ভেতর অজেয় শক্তি অর্জন করলেও বাইরের পৃথিবীর মানুষ ইয়োনহোকে এখন কেবল একজন হতদরিদ্র ভিক্ষুক হিসেবেই দেখছে। ইয়োনহোর জরাজীর্ণ অবস্থা দেখে ভিক্ষুকদের সর্দার জ্যাংইল তার মধ্যে এক বিশাল সম্ভাবনা দেখতে পেলেন। তিনি ইয়োনহোর হাত চেপে ধরে প্রস্তাব দিলেন, তুমি কি আমার সাথে কাজ করতে আগ্রহী? ইয়োনহো অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ধরনের কাজ? ব্যাস, শুরু হয়ে গেল ইয়োনহোর নতুন এক পেশা। কয়েক ঘন্টার মধ্যেই ইয়োনহো তার নতুন পেশা কাজে লাগিয়ে ভিক্ষুকদের পুরো শাখার 6 মাসের খরচ একাই জোগাড় করে ফেলল। জ্যাংইল তো আনন্দে আত্মহারা। সে ইয়োনহোকে ধনের দেবতা আর প্রতিভাবান ভিক্ষুক বলে ডাকতে শুরু করল। কিন্তু ইয়োনহো এখানে শুধু ভিক্ষা করতে আসেনি, সে জ্যাংইলের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইল। বিখ্যাত সব কামারদের লিস্ট, তাদের ঠিকানা এবং তাদের বিশেষ দক্ষতা। জ্যাংইল অবাক হয়ে জিজ্ঞেস করল, আবারও, তোমার কি সত্যিই এইসব তথ্যের প্রয়োজন আছে? ইয়োনহো 7 দিন পর ফিরে আসার কথা বলে সেখান থেকে বিদায় নিল। এদিকে ইয়োনহোকে নিয়ে জ্যাংইল খুব দ্রুতই নিজের ভুলের মাসুল দিতে শুরু করলেন। ভিক্ষুক সম্প্রদায়ের অন্য সদস্যরা হন্তদন্ত হয়ে এসে খবর দিল, লিডার, আমরা বড় বিপদে পড়েছি। ইয়োনহো যদি না থামে, তাহলে পুরো ভিক্ষুক সম্প্রদায় না খেয়ে মারা যাবে, কারণ ইয়োনহো ভিক্ষুক হিসেবে এত বেশি দক্ষ হয়ে উঠেছে যে আসল ভিক্ষুকরা আর কিছুই পাচ্ছে না। ইয়োনহো যখন তার নোংরা চেহারা নিয়ে রাস্তায় দাঁড়ালো, মানুষ দলে দলে এসে তাকে টাকা দিতে লাগল। ক্লিঙ্ক! জ্যাংইল অবাক হয়ে তাকিয়ে দেখল আর ভাবল, আসলে একজন সত্যিকারের ভিক্ষুক দেখতে ঠিক এমনই হওয়া উচিত। ইয়োনহোর জরাজীর্ণ অবস্থা দেখে মানুষের মনে দয়ার উদ্রেক হওয়াটাই স্বাভাবিক ছিল। সে যখন রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াল, পথচারীরা তার দিকে তাকাতেই আটকে উঠছিল। তাদের মনে হচ্ছিল, আহা, বেচারা বোধহয় কতদিন ধরে না খেয়ে আছে। চারপাশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সবাই। টুপটাপ করে তার ঝুড়িতে টাকা জমা হতে লাগল। ক্লিঙ্ক ক্লিঙ্ক! অথচ সে কিন্তু কিছুই করেনি, শুধু নিজের সেই মলিন চেহারা নিয়ে ঠাই দাঁড়িয়েছিল। নিজের ঝুড়ির দিকে তাকিয়ে সে নিজেই অবাক যে টাকা উপার্জনের জন্য মানুষ দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটে, ইয়োনহো দেখল সেটা তার জন্য কত সহজ। সে মনে মনে এক চিলতে হাসি নিয়ে ভাবল, আরে, টাকা কামানো তো দেখি ডাল ভাত, সরব দাঁড়িয়ে থাকলেই কাজ হয়ে যাচ্ছে। অলস ইয়োনহো যেন তার জীবনের সবচেয়ে প্রিয় এবং সহজ এক পেশাটি খুঁজে পেল। ইয়োনহোর ভিক্ষুক প্রতিভা কাইফিং শহরের ভিক্ষুকদের জন্য কাল হয়ে দাঁড়াল। সে কোনো কাজ না করেই আয়েশ করে বসে থাকে, আর তাকে সেবা করার জন্য স্বয়ং ভিক্ষুক সর্দার জাংইল তটস্থ থাকেন। ইয়োনহো হাই তুলতে তুলতে অলসভাবে বলল, উয়াহ, আমার খুব তেষ্টা পেয়েছে। জাংইল চিৎকার করে তার চেলাদের নির্দেশ দিলেন, জলদি ওর জন্য জল নিয়ে এসো। খবরদার, সাধারণ জল নয়, পাহাড়ের ঝর্ণা থেকে পরিষ্কার পাত্রে করে জল নিয়ে আসবে। জাংইল নিজের কপাল চাপড়ে ভাবলেন, আমি তো কাইফেং শাখার লিডার, অথচ আমাকে এই ছেলের সেবা করতে হচ্ছে। ও যদি তাড়াতাড়ি এখান থেকে না যায়, তবে আমরা সবাই না খেয়ে মরব। ঠিক তখনই একজন ভিক্ষুক হন্তদন্ত হয়ে খবর নিয়ে এলো, লিডার, আপনি যে তথ্যে চেয়েছিলেন তা পাওয়া গেছে। জাংইল যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি মনে মনে বললেন,
এই আপদটাকে বিদায় করার সময় এসেছে। ও আমাদের পুরো ব্যবসা লাটে তুলে দিচ্ছে। জাংইল ইয়নহোর দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বললেন, তোমার কাঙ্ক্ষিত কামারদের তালিকা চলে এসেছে। এই নাও তোমার তথ্য, এবার দয়া করে আমাদের ওপর রহম করো। কাইফিং শহরের তথ্য আদান প্রদানের প্রধান কেন্দ্র হাউসেক্ট। সেখানেই জাংইল ইয়নহোকে নিয়ে হাজির হলেন। তাদের সামনে আবির্ভূত হলেন এক রহস্যময়ী নারী, নাংনাং গুই, যিনি এই শাখার প্রধান এবং যার ছদ্মনাম হল ফক্সহাউন্ড। নাংনাঙ্গুই ইয়নহোর জরাজীর্ণ পোশাক দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে জাংইলকে বললেন, ভিক্ষুকদের লিডার কেন আজ তথ্যের জন্য আমার কাছে এসেছে, আর সাথে করে এই নোংরা ভিক্ষুকটাকে কেন নিয়ে এসেছ? তিনি ইয়নহোকে স্রেফ একজন লুজার বা ভবঘুরে মনে করে অপমান করতে লাগলেন। তিনি যখন ভিক্ষুকদের তথ্য দিতে অস্বীকার করলেন এবং ইয়নহোকে তুচ্ছতাচ্ছিল্য করলেন, তখনই ইয়নহো তার আসল বুদ্ধির পরিচয় দিল। সে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, আমি কিন্তু এই ভিক্ষুক সম্প্রদায়ের কেউ নই। ইয়নহো নাংনাঙ্গুইয়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে তাকে আক্রমণ করে বসল। আপনারা নিজেদের বড় গোয়েন্দা সংস্থা হিসেবে দাবি করেন, অথচ আপনারা এটাই জানেন না যে আমি এই সেক্টের সদস্য কিনা? আপনাদের তথ্য তো দেখি ভুল আর অসম্পূর্ণ। সে আরও এক ধাপ এগিয়ে তাকে অপমান করে বলল, আগে নিজের তথ্যগুলো ঠিকঠাক সংগ্রহ করতে শিখুন গংমু। ইয়নহোর এমন সাহসী এবং তীক্ষ্ণ কথা শুনে নাংনাঙ্গুই চমকে গেলেন। একজন সাধারণ ভবঘুরে কিভাবে তার মতো প্রভাবশালী নেত্রীর চোখের ওপর চোখ রেখে কথা বলার সাহস পায়, তা দেখে তিনি রীতিমতো কিংকর্তব্য বিমূঢ়। ইয়নহোর ধারালো কথায় নাংনাঙ্গুই ফক্সহাউন্ড চরম অপমানিত বোধ করলেন। যখন তিনি তথ্য দিতে পরিষ্কার মানা করে দিলেন এবং ইয়নহোকে বের হয়ে যেতে বললেন, তখন ইয়নহো দমে না গিয়ে উল্টো হাতা গুটিয়ে নিল। ইয়নহো তাচ্ছিল্য করে বলল, হাউসেক্টের পতন খুব বেশি দূরে নেই যদি তারা এভাবেই ব্যবসা চালায়। নাংনাঙ্গুই রাগে ফেটে পড়ে হুঙ্কার দিলেন, নিজের মুখ সামলে কথা বলো যদি বেঁচে থাকতে চাও। কিন্তু ইয়নহো থামল না, সে তাকে সরাসরি বুড়ি ডাইনি বলে সম্বোধন করল। অপমানে অন্ধ হয়ে নাংনাঙ্গুই তার দেহরক্ষী গংমুকে আদেশ দিলেন, গংমু, এই ছোকরাকে উচিত শিক্ষা দাও। আদেশ পাওয়া মাত্রই গংমু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ইয়নহোর দিকে ধেয়ে এল। সুইশ! সে তার সর্বশক্তি দিয়ে ইয়নহোকে লক্ষ্য করে একটি বিধ্বংসী আঘাত করল। কিন্তু ইয়নহো আজ সেই আগের সাধারণ রাজপুত্র নেই। সে এক চুলো না নড়ে অত্যন্ত শান্তভাবে দাঁড়িয়ে রইল। গংমুর সেই শক্তিশালী আক্রমণটি ইয়নহোর গায়ে লাগার আগেই সে শরীরটাকে সামান্য বাঁকিয়ে অত্যন্ত চমৎকারভাবে স্টেপ অ্যাসাইড করল। গংমুর আঘাতটি শূন্যে মিলিয়ে গেল। সে ভাবতেই পারেনি যে এই জরাজীর্ণ পোশাকের ছেলেটি এত দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। ইয়নহোর চোখে মুখে তখন এক অদ্ভুত অবজ্ঞা, যেন সে এই আক্রমণের অপেক্ষাতেই ছিল। গংমু কিছু বুঝে ওঠার আগেই ইয়নহো বিদ্যুৎ গতিতে তার পাল্টা চাল দিল। সে এতটাই দ্রুত ছিল যে উপস্থিত কেউই তার নড়াচড়া চোখে ধরতে পারল না, দেখতে পাইনি। জাংইলো অবাক হয়ে ভাবলেন, এই ছেলেটি তো আস্ত একটা দানব। নিজের সেরা দেহরক্ষীর এমন শোচনীয় পরাজয় দেখে নাংনাঙ্গুই অর্থাৎ ফক্সহাউন্ড বুঝতে পারলেন ইয়নহো কোনো সাধারণ মানুষ নয়। তিনি গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমার সত্যতা স্বীকার করছি, কিন্তু হাউসেক্ট থেকে তথ্য পাওয়া এত সহজ নয়। তিনি ইয়নহোর চোখের দিকে তাকিয়ে এক রক্ত শীতল করা শর্ত দিলেন। তিনি বললেন, আমাদের ব্যবসায় তথ্যের বিনিময়ে সোনা বা টাকা চলে না, এখানে বিনিময় হয় শুধু রক্ত দিয়ে। রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। তিনি আরও দাবি করলেন, তথ্যের বিনিময়ে তাকে 4টি তলোয়ার অর্থাৎ 4 সোর্ডস এনে দিতে হবে। ইয়নহো মাস্টারের সেই তলোয়ারের দর্শনের কথা মনে করে অবজ্ঞার হাসি হেসে বলল, আপনারা সত্যি অদ্ভুত লোক, তাই না? হাউসেক্টের নেত্রী নাংনাঙ্গুই সাফ জানিয়ে দিলেন যে ইয়নহো এখান থেকে অক্ষত অবস্থায় বের হতে পারবে না। তিনি অত্যন্ত ক্রূরভাবে বললেন, আমাদের অন্ধকার পথের অনুসারীদের নিয়ম খুব সহজ। কেউ যদি আমাদের অপমান করে বা আঘাত করে, তবে আমরা তার গাল থেকে মাংস তুলে নিই। ইয়নহো মোটেই ভয় পেল না। সে তার সেই কঙ্কালসার চেহারায় হাত বুলিয়ে অবজ্ঞার হাসি হেসে বলল, আমার গালে তো এমনিতেই কোনো মাংস নেই। গত কয়েকদিন ধরে আমি ঠিকমতো খেতেও পাইনি। আমার থেকে কি মাংস নেবেন আপনারা? যুদ্ধের ভয়াবহ মুহূর্ত। ইয়নহোর এই তাচ্ছিল্য নাংনাঙ্গুইয়ের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তিনি দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, ওকে মেরে ফেলো, কিল হিম। আদেশ পাওয়া মাত্রই চারপাশ থেকে অসংখ্য যোদ্ধা তলোয়ার নিয়ে ইয়নহোর দিকে ধেয়ে এল। তাদের নড়াচড়া ছিল বিদ্যুতের মতো ক্ষিপ্র। জোল্ট, সুইশ, সুশ।
এক মুহূর্তের মধ্যে তারা ইয়নহোকে ঘিরে ফেলল। ঘাতকদের তলোয়ার ইয়নহোর শরীর স্পর্শ করার আগেই সে বাতাসের মতো হালকা হয়ে তাদের মাঝখান দিয়ে বেরিয়ে এলো। কেউ তার নড়াচড়ার টেরও পেল না। সুইশ, সোয়াইপ। ইয়নহো কোনো তলোয়ার ব্যবহার না করেই কেবল তার খালি হাতের কবজি আর কনুইয়ের আঘাতে একের পর এক ঘাতককে ধরাশায়ী করতে লাগল। প্রথম ঘাতককে সে এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিল, থাম্প। দ্বিতীয় এবং তৃতীয়জন আক্রমণ করতে এলে ইয়নহো তাদের কবজি ধরে এমনভাবে ঘুরিয়ে দিল যে তারা নিজেদের ভারসাম্য হারিয়ে একে অপরের উপর আছড়ে পড়ল, ক্র্যাশ। মাত্র কয়েক পলকের ব্যবধানে পুরো ঘর রণক্ষেত্রে পরিণত হল। ধুলোবালি থামার পর দেখা গেল ইয়নহো একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে পড়ে আছে হাউসেক্টের তথাকথিত অপরাজেয় বাহিনী। সে শীতল চোখে নাংনাং গুইয়ের দিকে তাকিয়ে কড়া গলায় ঘোষণা করল, কেউ নড়বে না, নোবডি মুভ। সে অত্যন্ত গম্ভীরভাবে আরও যোগ করল, আমি এখন কাউকে মারতে চাই না। ইয়নহোর এই শান্ত কিন্তু ভয়ঙ্কর রূপ দেখে নাংনাংগুই এবং গংমু দুজনেই বুঝতে পারলেন তারা আজ এমন একজনের সাথে পাঙ্গা নিয়েছেন যার শক্তি তাদের ধারণারও বাইরে।